আপনি কোথায়? বাসায়। ওকে। সাবিহা এতটুকু বলেই কল কেটে দিল। মুখের উপর কল কাটাতে মন খারাপ হয়ে গেছে মেহেরাবের। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ফোনের নোটিফিকেশনের শব্দে চমকে উঠল সে। সাবিহা টেক্সট করেছে একটা কফি শপের ঠিকানা। কার সাথে কথা হচ্ছিল তোর? ভাইয়ের প্রশ্নে কিছুটা বিব্রত হলো সাবিহা। আরিশ খাওয়া শেষ করে অর্ডার খাওয়ার দিকে নজরদারি করতে ব্যস্ত। তালহা সতর্ক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে। মেহেরাবের সাথে আরিশ ভাইয়ের বন্ধু। ভ্রু উঁচিয়ে শুধালো তালহা। ওনার সাথে তোর কিসের কথা? এমনি মাঝে মধ্যে কথা হয়, বিশেষ কিছু না। তাসলিমা খাতুন বললেন, কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো তালহা। বিয়ের মাত্র 2 দিন বাকি, তোরা এত সব কেনাকাটা করবি কখন? মাঝখানে আরিশ বলে। চাচি আপনি এত চিন্তা করবেন না, সময় মতো সবকিছু হয়ে যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাসলিমা। আরিশ যখন বলেছে তখন সত্যি চিন্তার কিছুই নেই। খাওয়া শেষে ওরা সোজা নিজের রুমে চলে গেল। আরিশ 7 দিন অফিস বন্ধ করে দিয়েছে। বিকালে সবাই শপিং করতে যাবে। আপাতত কোথাও যাবার কোনো পরিকল্পনা নেই। আচ্ছা পাখি, তুমি কি আমার উপর বিরক্ত হও? হঠাৎ এমন প্রশ্ন শুনে ওরা একটু অবাক হয়ে বলল, আপনার মাথায় এমন প্রশ্ন কোথা থেকে এলো? কি জানি, হঠাৎ মনে হলো আর কি। আপনার মনের ভুল ওইগুলো। হয়তো। আরিশ কথা বলতে বলতে ওরাকে বিছানায় ধাক্কা দিয়ে শুইয়ে দিল। ওরা আরিশের দিকে তাকিয়ে রইল কেবল। কি করবে সে? দিনে দুপুরে এসব? দরজা খোলা আছে। থাকুক। আরিশের চোখে মুখে ছিল এক অদ্ভুত নেশা, যা ওরার মনে জটিল অনুভূতি তৈরি করলো। সে বুঝতে পারছিল না কি করবে। এত কাছে আসা তার ভালো লাগছে না। যদি কেউ চলে আসে, চিন্তাটা লাজ লজ্জার সাথে মিশে ওরাকে আরো অস্থির করে তুলল। আরিশ প্লিজ। কিন্তু কথা শেষ করার আগে আরিশ তার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। বিছানার সাথে দুহাত চেপে ধরে ওরা সামান্য নড়াচড়া পর্যন্ত ঠেকিয়ে দিল সে। ওরা কিছু বলতে চাইলেও শব্দ যেন আটকে গেল গলায়। আরিশ যেন তার সমস্ত শক্তি এক জায়গায় ছড়িয়ে দিল। ধীরে ধীরে তার স্পর্শ কমিয়ে হাত ছেড়ে দিল। ওরার শরীর নেতিয়ে পড়ল। আর এবার আরিশ ওরার 2 হাত মাথার উপরে তুলে ধরে বলল, আমি বাড়িতে থাকতে কেউ রুমে আসবে না ডার্লিং, হয়তো মুড নষ্ট করছো। দিন দুপুরেও আপনার মুড আসে? মোট আসার জন্য দিন রাত সকাল সন্ধ্যা কিংবা মধ্যরাতের কোনো সীমানা নেই। ওকে। কথা শেষ করে আবার ওরাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল আরিশ। তার স্পর্শে ওরার ঠোঁট, গাল, গলা থেকে ঘাড় পর্যন্ত যেন মুচড়ে যেতে লাগলো। ভদ্রলোকের সবকিছু ঠিক আছে, শুধু কাছে আসার সেই অতিরিক্ত ধরনটা ব্যতীত। ওরার অসুস্থতার জন্য অনেক কিছুই মিস করতে হয়েছে তাকে। যেমন তালহার তামান্নার বিয়ে যাবতীয় কেনাকাটার সময় ওরা সঙ্গে থাকতে পারেনি। তবে আরিশ পুরো সময়টা তাকে ভিডিও কলে যুক্ত রেখেছিল। কিন্তু ভিডিও কলে শপিং দেখে কি আর সত্যিকারের আনন্দ পাওয়া যায়? না, ওরার মন তাতে ভরেনি। তবু কি আর করার ছিল, জোর করে কোনো লাভ হতো না। কারণ এসব বিষয়ে আরিশ কখনোই তার কথা শুনে না, অন্তত এমন বিষয়গুলো তো নয়। সন্ধ্যাবেলা খানবাড়িতে চলছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। সারাটা বাড়ি চমৎকার করে সাজানো হয়েছে। লাইটিং ও ডেকোরেশনের লোকজন প্রতিটি খুঁটিনাটি ভালো করে পরীক্ষা করে নিচ্ছে। নয়না বসার ঘরে একা বসে আছে। বিয়ে না হওয়া পর্যন্ত এই বাড়িতেই থাকবে সে। তালহা একটু বেরিয়েছে, কিছু বন্ধুদের দাওয়াত দেওয়া বাকি ছিল, সেই কাজটাই সেরে আসছে। সাবিহা আর তামান্না ঘরে বসে জিনিসপত্র দেখছে। কোন ড্রেসটা কেমন হলো, কোন গয়না বেশি সুন্দর, এসব নিয়ে তাদের আলাপ। ওরা নিজের ঘরেই বসে আছে চুপচাপ। আরিশ তাকে বাইরে যেতে মানা করেছে। বাড়ির অতিথি আসছে, লোকজন অনেক। আর ওরার কাছে এসব নিয়ে কিছুটা বিরক্তি লাগে এখনো। আরিশের কিছু কিছু কাজ এখনো সহ্য হয় না তার। বসে বসে বেশ বোরিং লাগছিল ওরার। ঠিক তখনই আরিশের ফোনে একটা কল এলো। ভদ্রলোক ফোনটা ঘরেই রেখে বাইরে গেছেন। ওরা চোখ বুলিয়ে দেখলো ডাক্তার সেলিনা আক্তার কল করেছেন। স্বাভাবিকভাবে কৌতূহলী হয়ে উঠল সে। কলটা রিসিভ করে কথা বলতে বলতে বারান্দা পেরিয়ে এগুতে লাগলো। হ্যালো, মিস্টার খান বলছেন? আমি অরা বলছি। ও আচ্ছা, কেমন আছো তুমি অরা? যে আগে থেকে অনেকটাই ভালো আছি। ভালো কথা, আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, তোমার জন্য আরেকটা খবর আছে। কি খবর? ওরা সিঁড়ির মুখে এসে দাঁড়ায়। ডেকোরেশনের কাজ চলছে, দুটো ছেলে কাজ করছে জোরে সোরে। ডাক্তার বললেন, আমার মনে হয় এই কথাটা তোমাকে বলার চেয়ে তোমার হাজব্যান্ডকে বললে তিনি বেশি আনন্দিত হবেন। তবে আমি এখনই শতভাগ নিশ্চিত নই, এই জন্যই একটা টেস্ট করাতে হবে। ঠিক তখনই আরিশ ওরাকে দেখতে পেয়ে এগিয়ে এলো। সেই ইশারায় জিজ্ঞাসা করলো কার সঙ্গে কথা বলছে। ডাক্তার আপু কল দিয়েছেন, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। ওরা ফোনটা বাড়িয়ে দিল আরিশের দিকে। আরিশ ফোনটা হাতে নিলেও কথা না বলে চুপ করে রইল। হঠাৎ তার চোখ আটকে গেল দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে। দুজনের একজন ছেলেটা এক দৃষ্টিতে ওরার দিকে তাকিয়ে আছে। তাকানোর ভঙ্গি যেন চেনা। আরিশের মেজাজ মুহূর্তে বিগড়ে গেল। ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে রেখে সোজা এগিয়ে গেল ছেলেটার দিকে। 1 সেকেন্ডের ব্যবধানে ছেলেটার কলা চেপে ধরল সে। হিস করে বলল, কি দেখছিলে ওভাবে? টাকা দিচ্ছি কাজ করানোর জন্য,
না আমার বউয়ের দিকে কুদৃষ্টি দিতে তাকানোর জন্য। আরিশের গলার শব্দ আশেপাশে সবকে থামিয়ে দিল। চিৎকার চেঁচামেচি শুনে খানবাড়ির লোকজন যেন ভূত দেখেছে এমন ভঙ্গিতে সিঁড়ির দিকে ছুটে এলো। ওরা তড়িঘড়ি করে আরিশকে থামাতে চেষ্টা করলো, আয়শা প্লিজ ছেড়ে দিন। কিন্তু আরিশ তখন যেন রাগে পাগল হয়ে গেছে। ছেলেটার মুখে ঘুষি মারতে মারতে বলছে, এ তুই সাহস কি করে করিস রে? সাহস কি করে হয় তোর? সাবিহা, তামান্না, নয়না, তাসলিমা খাতুন সবাই স্তব্ধ। নয়নার চোখ বিস্ময়ে আরো বড় হয়ে গেছে। এই আরিশকে সে কোনোদিনও দেখেনি। এরকম উন্মত্ত, বেপরোয়া, সীমাহীন হিংস্র একজন পুরুষকে সত্যি দেখেনি নয়না। আরিশ প্লিজ ছাড়ুন। উফ। ওরা আরিশের হাত ধরে, কিন্তু আরিশ তার হাত সরিয়ে দেয়। ছেলেটা অবস্থা বেগতিক বুঝে দৌড়ে পালাতে চাইলে ওরার গায়ের সাথে ধাক্কা লাগে। ফলশ্রুতিতে মুহূর্তে সিঁড়ি থেকে ছিটকে নিচে গড়িয়ে পড়তে শুরু করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে সবাই। ডেকোরেশন এর লোকজন জড়সড় হয়ে দাঁড়িয়েছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে তাদের মুখ। আর সেই ছেলেটা বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেছে। আরিশ যতক্ষণে ওরাকে ধরার জন্য পা বাড়ালো ততক্ষণে দেরি হয়ে গেছে। ওরা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার পর নিথর হয়ে পড়ে আছে। তার মাথার পাশে রক্তের লাল রেখা, কপাল কেটে গেছে। নয়না আপু বলে চেঁচিয়ে উঠে দৌড়ে ওরার কাছে আসে। আপু, আপু কথা বলো। ওরার চোখ আধা খোলা, ঠোঁট নীলচে, নিঃশ্বাস ভারী, গলার এক টুকরো শব্দ বের হয়। আরিশ। নয়না মুহূর্তে কান্না জুড়ে বসে। তুমি চোখ বন্ধ করবে না, শুনছো? চোখ খোলা রাখো। আরিশ যেন বরফের মতো জমে গেছে। তার জন্য এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো। পায়ের তলায় জমাট কুয়াশা, বুকের ভেতর গলগল করে বয়ে যাচ্ছে ভয়। হঠাৎ জোরে গলা ফাটিয়ে উঠে আরিশ ওরাকে কোলে তুলে নেয়। ওরার মাথা ঝুলে পড়ছে তার কাঁধে। জলিল, জলিল, গাড়ি বের কর। তার কণ্ঠে উন্মাদনা, কান্না, অপরাধবোধ সবকিছু ঝাপটা। ওরার নিঃশ্বাস যেন এক একবার আসছে, থেমে যাচ্ছে। মাঝে মাঝে শরীর কেঁপে উঠছে অদ্ভুতভাবে। তার পেটের উপর হাত রেখে গুড়িয়ে আসা স্বর ফিসফিস করে বলে, ব্যথা করছে ভীষণ পেটটা। হাসপাতালের করিডোরে হলুদ আলোয় থমথমে পরিবেশ। সোলাইমান মল্লিক, আরিশ আর তালহা তিনজন তিন কোণে পায়চারি করছে, যেন কেউ ভেতর থেকে খবর নিয়ে বেরিয়ে আসলে হুট করে দৌড়ে যাবে তার দিকে। করিডোরের একপাশে মাথা নিচু করে বসে আছে রোকসানা। নয়নার হাত আঁকড়ে ধরে কাঁদছে ফুপিয়ে। নয়নার মুখও ভেজা, কিন্তু সে নিজেকে শক্ত করে রেখেছে। আরিশের শার্টে বড় বড় রক্তের ছোপ, বুক বরাবর ছড়িয়ে পড়েছে লালচে ছোপগুলো। সেই রক্ত কার অরার। আর এই ব্যাপারটা যেন সবাইকে ঠান্ডায় জমে যেতে বাধ্য করছে। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর থেকে রাস্তায়, গাড়ির ভেতর ওরা একবারও চোখ পুরো খুলেনি। বারবার শরীর ঝাঁকিয়ে উঠেছে আর পেট চেপে ধরে শ্বাস নিতে চেয়েছে। ব্লিডিং হয়েছে থেমে থেমে। তামান্না যতটা পারে রোকসানাকে শান্ত রাখার চেষ্টা করছে। আন্টি, চিন্তা করবেন না, ওরা ভাবি ঠিক হয়ে যাবে, ভিতরে ডাক্তারেরা আছে। কিন্তু রোকসানা কোনো কথা শুনছে না, শুধু বলছে, আমার মন ডাকছে তামান্না, আমার মেয়েটার কিছু একটা হয়েছে, ওরা প্রেগনেন্ট ছিল। নয়না মাকে জড়িয়ে ধরে বুকে। কোথায় রাত পোহালে সবার বিয়ের আনন্দে মেতে ওঠার কথা ছিল, তার বদলে এখন করিডোর জুড়ে কান্নার শব্দ, উন্মাদ আরিশের আর্তনাদ আর প্রত্যেকের বুকে চেপে বসা এক ভয়ানক নীরবতা। আরিশ যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। কিছুক্ষণ পরপরই হাউমাউ করে কেঁদে উঠছে সে। তালহা কোনো মতে আরিশকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করছে। আমাকে ভেতরে ঢুকতে দিলে না কেন? ডাক্তার এতক্ষণ কি করছে ভেতরে? ভাইয়া শান্ত হও, ভাবিকে আগে দেখো, তারপর তো জানাবেন। সোলাইমান আরিশের অবস্থা দেখে পাশে এসে দাঁড়ালেন, কাঁধে হাত রেখে বললেন, ডাক্তারকে দেখতে দাও, অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই আমাদের। আরিশ শান্ত হতে পারে না। তার হামিংবার্ড চোখ বন্ধ করে আছে, কথা বলছে না। সে কিভাবে শান্ত হতে পারে? এর মধ্যেই কেবিনের দরজা খুলে গেল। সাদা অ্যাপ্রন পরা ডাক্তারের মুখটা ক্লান্ত, চোখে চাপা গম্ভীরতা। ডাক্তার সেলিনা আক্তার কেবিন থেকে বেরিয়ে এলেন। আর কোনো কথা না শুনে আরিশ দৌড়ে গেলেন তার দিকে। প্রায় ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়লেন। ডাক্তার, ওরা ওরা ঠিক আছে? তার গলা কাঁপছে, চোখ দুটো ছলছল করছে, বুকে হাত চেপে দাঁড়িয়ে আছে। ডাক্তার সেলিনা এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকেন তার দিকে, তারপর ধীরে বলেন, মাথায় ছোট একটা আঘাত লেগেছে, কিন্তু সেটা বিপজ্জনক না। আমরা স্ক্যান করেছি, ব্রেইনে আঘাত নেই। হাতের একটা হাড় হালকা চির ধরেছে। তবে তিনি থামলেন। আরিশের বুক কেঁপে উঠল। তবে? তার কণ্ঠ আরেকটু নরম হয়ে এলো। ডাক্তার সেলিনা এবার সরাসরি তাকিয়ে বললেন, মিস্টার খান, উনি গর্ভবতী ছিলেন প্রায় 6 সপ্তাহের মতো। ওরা নিজেও জানতো না হয়তো। আমি সন্ধ্যায় এটা বলতেই কল করেছিলাম। সন্দেহ করেছিলাম ওরা প্রেগনেন্ট কি না, সেই জন্য একবার টেস্ট করাতে বলতেও চেয়েছিলাম। সম্ভবত আপনিও জানতেন না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পড়ে যাওয়ার কারণে ওরা মিসক্যারেজ করেছে। আই এম সরি। কথাটা যেন মুহূর্তে দেয়ালের মতো ধাক্কা দিল আরিশকে। পেছন থেকে রোকসানার মুখ থেকে বেরিয়ে আসে অস্ফুট চিৎকার।
তিনি কাঁদতে কাঁদতে এক হাতে মুখ চেপে বসে পড়ে। হঠাৎই তামান্না রোকসানার হাত ধরে। তালহা হতবাক, কিছুই বলতে পারছে না। তাসলিমা খাতুনও চুপ করে আছেন। সোলাইমান ধপ করে ফ্লোরে বসে পড়েছেন। নয়না ওনাকে সামলাচ্ছে। আরিশ এক পা পিছিয়ে গেল, ঠোঁট কাঁপছে, চোখ জলে ঝাপসা। সে জানতো না, আমিও না। ডাক্তার বললেন, এটা খুব কমন। অনেকেই প্রথম কয়েক সপ্তাহ টেরই পান না, কিন্তু পড়ে যাওয়ার ধাক্কা বা অভ্যন্তরীণ শকে এমব্রিও আর টিকে থাকতে পারেনি। এখন জরায়ু পরিষ্কারের জন্য একটা ছোট প্রসিডিউর করব, ডিএনসি। চিন্তার কিছু নেই, আমরা সব ব্যবস্থা করছি। আরিশ কিছু বলতে পারছিল না। তার চারিপাশটা যেন ঘূর্ণি হয়ে ঘুরতে লাগলো। শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, আমাদের অজান্তে একটা প্রেম চলে গেল, ওরা জানতে পারলো না। ডাক্তার সেলিনা ধীরে ধীরে হেঁটে চলে গেলেন। পেছনে ফেলে গেলেন এক চাপা ভারী নিঃশ্বাসে মোড়ানো গুমোট নীরবতা। 1.5 ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। দুজন নার্স স্ট্রেচারে করে ওরাকে কেবিনে নিয়ে এলো। চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন এবং শরীর নিস্তেজ। আরিশ উঠে দাঁড়িয়েই থমকে যায়। ওরাকে এই অবস্থায় দেখে নিঃশব্দে চোখের জল ফেলতে থাকে সে। হাতে কাগজ, রিপোর্ট আর চোখে ক্লান্তির ছাপ নিয়ে ডক্টর সেলিনা পাশে এসে দাঁড়ান। সব ঠিকভাবেই হয়েছে। আমরা জরায়ু পুরো পরিষ্কার করেছি। এখন বিশ্রাম দরকার। শারীরিকভাবে ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, তবে মানসিকভাবে আপনাদের সবাইকেই পাশে থাকতে হবে। ওরাকে কেবিনে শুইয়ে দেওয়া হয়েছে। রোকসানা তার মাথার পাশে বসে কপালে হাত বুলাতে থাকে। নয়না ধীরে ধীরে তার হাত চেপে ধরে। আরিশ একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে। ঘন্টাখানেক পর ওরা চোখ দুটো ধীরে ধীরে খুলে যায়। আলো ধাঁধিয়ে যায় তার চোখে। আরিশ সতর্ক হয়ে ওঠে। মা, আমি কোথায়? গলা কাপা কাপা। রোকসানা ফোপাতে ফোপাতে বলে, তুই হাসপাতালে পড়ে গিয়েছিলি, এখন তুই নিরাপদ মা। আমরা তোকে নিয়ে হসপিটালে আছি। ওরা চোখ ঘোরায়, নয়নাকে দেখে, তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকায় আরিশের দিকে। আরিশ? আরিশ এগিয়ে আসে, নিচু গলায় বলে, আমি এখানে আছি, আমি তোমাকে ছেড়ে একটু যাইনি। ওরা চোখ বুজে ফেলে একবার, তারপর হঠাৎ যেন কি মনে পড়ে যায়। পেটের উপর ধীরে হাত রাখে সে। আমার পেট ব্যথা করছে, কেমন যেন লাগছে, অস্বস্তি লাগছে। কিছু কি হয়েছে? ডক্টর ডক্টর কি বলেছে? কিছু বলেছে? রোকসানা আর নয়না মুখ নিচু করে রাখে, কেউ কিছু বলে না। আরিশই এগিয়ে আসে ধীরে, তার কণ্ঠ কাঁপছে, কিন্তু ঠোঁট শক্ত করে ধরেছে সে। ভেতরে ভেতরে অদ্ভুত এক অপরাধবোধ কাজ করছে তার। সেজন্য অরার পাশেও যেন বসেনি এতক্ষণ, কিন্তু এখন আর দূরে থাকার সময় নেই। সে অরার পাশে বসে, সকলের সামনেই অরার কপালে একটা চুমু দিয়ে বলে, তুমি প্রেগনেন্ট ছেলে, আমরা কেউ জানতাম না, এমনকি তুমিও না। কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আরিশ। কিন্তু পরে যাওয়ার ধাক্কায় আমাদের আর বাচ্চাটাও নেই। ওরা প্রথমে বুঝে না, চোখে একটা শূন্যতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর মুখ ধীরে ধীরে নেমে আসে হতবিহ্বলতা। চোখ বড় হয়ে যায়, ঠোঁট ফাঁকা হয়ে পড়ে। আমি মা হতে যাচ্ছিলাম। থেমে যায় সে, শুকনো ঢোক গিলে ফের বলে, কিন্তু আমি তো জানতাম না। আমি তো একটাবারও অনুভব করতে পারিনি। ওরা হাওমাও করে কাঁদে না, শুধু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে নিঃশব্দে। এক হাত পেটের উপর, অন্য হাত চেপে ধরে আরিশের কাঁধ। আরিশ, আমাদের বাচ্চাটা চলে গেল। তার গলা ভেঙে যায়। আরিশ তার কপালে মুখ গুজে কান্না চেপে রাখে। হাসপাতালের এক কোণে এক দম্পতি চুপচাপ বিদায় জানায় একটি অনাগত প্রাণকে, যে এসেছিল নিঃশব্দে আর চলে গেল আরো নিঃশব্দে, একটিবার মা বা বাবা ডাকার সুযোগ না দিয়ে। রোকসানা মেয়ের এমন ভেঙে পড়া সহ্য করতে না পেরে নয়নার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যান। নয়না চোখ মুছতে মুছতে পিছনে তাকায় অরার সেই ফাঁকা চাহনির দিকে। অরার চোখে এক অদ্ভুত শূন্যতা। তার ঠান্ডা চোখে শুধু প্রশ্ন, কি হারালো, কেন হারালো। আরিশ তার মুখের দিকে তাকিয়ে আছে। অরাকে আজ কিভাবে শান্ত করবে জানে না আরিশ। সে নিঃশব্দে অরাকে বুকে জড়িয়ে ধরে। পাখি, আমার পেটে বাচ্চা ছিল, আমি মা হতাম। অরার গলার স্বর জড়িয়ে যাচ্ছে, কথা বলতে গিয়ে যেন গিলে ফেলছে কান্না। আরিশ তার মাথার তালুতে এলোমেলো ভাবে চুমু খায়, ঠুকরে ঠুকরে কেঁদে ওঠে। অরাও আর ধরে রাখতে পারে না, চোখ বন্ধ করে বুক চেপে ধরে হঠাৎ ফুপিয়ে ওঠে। অবশেষে শব্দ করে কান্না জুড়ে বসে। শান্ত হও, ওরা যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না। আমরা তো কেউ জানতামই না আমরা আবার বাবা মা হতে পারবো ইনশাআল্লাহ। তুমি সুস্থ, এটাই এখন বড় জিনিস। আরিশের কথা শুনে মুহূর্তে যেন অরার মুখশ্রী বদলে যায়, চোখে বিষণ্ণ দৃষ্টি, ঠোঁট শক্ত করে বলে, আপনার কাছে আমাদের বাচ্চাটা গুরুত্বপূর্ণ ছিল না? আপনি এত সহজে কিভাবে বললেন আবারও বাবা মা হতে পারবো? আরিশ স্তব্ধ। কিছু বলার আগেই অরা নিজেকে সরিয়ে নেয় তার বুক থেকে। আপনার কথায় মনে হয় এই সন্তানটা শুধু আমার ছিল। আপনি তো বাবা ছিলেন, তাহলে কষ্ট আপনার হবে না? আপনি কি বুঝতে পারছেন আমি কি হারিয়েছি?
আরিশ তার দুই গালে হাত রাখে, কোমল গলায় বলে, বাচ্চাটা তো তোমার একা ছিল না, ওরা আমারও ছিল। আমিও কষ্টে আছি, অনেক বেশি। তাহলে আপনি তখন কেন শান্ত থাকতে পারেননি? ওই ছেলেটাকে মারতে গেলেন কেন? আপনি থামলে হয়তো এইসব কিছু হতো না। অরার গলা ভাঙা ভাঙা, চোখে কান্না, ঠোঁটে দুঃখ, গলায় অভিযোগ। আরিশ কিছু বলতে গিয়েও থেমে যায়। সে জানে তার সেই আগুনে রাগ। অন্য কাউকে অরার দিকে চোখ তুলে তাকানো দেখলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, এইসবই অরার জীবনে বিষ হয়ে দাঁড়িয়েছে। সে তো চেষ্টা করলেও নিজের স্বভাব বদলাতে পারেনি। ওরা ওরা আমি না প্লিজ, আপনি কিছু বলবেন না। আপনার পাগলামো, আপনার সহ্যহীনতা আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। আপনার আচরণের জন্যই আজ আমার বুকটা খালি। আমি তাকে কখনো অনুভব করতে পারিনি, আর এখন সে নেই। ওরা যেন পাগলের মতো কাঁদতে শুরু করে, এদিক ওদিক তাকিয়ে বিছানায় উঠে বসার চেষ্টা করে। আরিশ জড়িয়ে ধরতে গেলে বারবার ঠেলে দূরে সরিয়ে দেয়। ছুবেন না আমায়, আপনার জন্যই সবকিছু শেষ। অতিরিক্ত উত্তেজনায় দুর্বল শরীর আর ক্ষয়ে যাওয়া শক্তিতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে ওরা। আরিশ আটকে উঠে তাকে আঁকড়ে ধরে। ওরা ওরা প্লিজ চোখ খোলো, ডক্টর ডক্টর, কেউ আছেন প্লিজ, ওর যেন কিছু না হয়। আরিশ চিৎকার করে উঠে কেবিনের দরজায় ধাক্কা দিয়ে নার্স ছুটে আসে। পেছনে ডাক্তার সেলিনা আক্তার। বিপি একদম নিচে, পালস ইরেগুলার, স্যালাইন আরও দাও, ওকে নিচু করে শুয়ে দাও, অক্সিজেন মাস্ক। ডাক্তার সেলিনা দ্রুত অরার চোখের পাতা তুলে চেক করেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে বিছানার পাশে, তার হাতে অরার হাত ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার নার্সের উপস্থিতিতে সে একবার অরার কপালে চুমু খেয়ে শুধু ফিসফিস করে বলে, তুমি চোখ খুলছো না কেন পাখি? আমার উপর যত রাগ সব রাগ ঝাড়ো, কিন্তু চোখ খোলো প্লিজ। ঘড়ির কাঁটা যেন আর এগোয় না। রোকসানা চেয়ারে বসে ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটো জড়িয়ে ধরে। নয়না জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে, একবারও চোখের জল মুছছে না। তালহা শুধু পাশে দাঁড়িয়ে আরিশের পিঠে একবার হাত রাখে, কিন্তু আরিশ কাঁপা কাঁপা গলায় বলে, আমার জন্যই সবকিছু হয়েছে, তা না হলে। না ভাইয়া, তকদিরে যা লেখা থাকে তাই হয়। তুমি নিজেকে অপরাধী না ভেবে এখন শান্ত হও, ভাবিকে সামলাতে হবে। আরিশ মাথা নাড়ে, কেবল চোখে তার জল। ডাক্তার সেলিনা ধীরে কেবিন থেকে বেরিয়ে বলেন, ওরা শকে চলে গিয়েছিল, ওভার স্ট্রেস। ভয় নেই, ও ধীরে ধীরে জ্ঞান ফিরে পাবে। সবাই একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আরিশের মন শান্ত হয় না। অরার বলা কথাগুলো তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। সত্যি কি সবকিছুর জন্যে সে দায়ী? অরার অসুস্থতার জন্য অনেক কিছুই মিস করতে হয়েছে তাকে, যেমন তালহার তামান্নার বিয়ে যাবতীয় কেনাকাটার সময় ওরা সঙ্গে থাকতে পারেনি। তবে আরিশ পুরো সময়টা তাকে ভিডিও কলে যুক্ত রেখেছিল। কিন্তু ভিডিও কলে শপিং দেখে কি আর সত্যিকারের আনন্দ পাওয়া যায়? না, অরার মন তাতে ভরেনি। তবু কি আর করার ছিল, জোর করে কোনো লাভ হতো না, কারণ এসব বিষয়ে আরিশ কখনোই তার কথা শুনে না, অন্তত এমন বিষয়গুলো তো নয়। সন্ধ্যাবেলা খানবাড়িতে চলছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। সারাটা বাড়ি চমৎকার করে সাজানো হয়েছে। লাইটিং ও ডেকোরেশনের লোকজন প্রতিটি খুঁটিনাটি ভালো করে পরীক্ষা করে নিচ্ছে। নয়না বসার ঘরে একা বসে আছে। বিয়ে না হওয়া পর্যন্ত এই বাড়িতেই থাকবে সে। তালহা একটু বেরিয়েছে, কিছু বন্ধুদের দাওয়াত দেওয়া বাকি ছিল, সেই কাজটাই সেরে আসছে। সাবিহা আর তামান্না ঘরে বসে জিনিসপত্র দেখছে, কোন ড্রেসটা কেমন হলো, কোন গয়না বেশি সুন্দর, এসব নিয়ে তাদের আলাপ। ওরা নিজের ঘরেই বসে আছে চুপচাপ। আরিশ তাকে বাইরে যেতে মানা করেছে, বাড়ির অতিথি আসছে, লোকজন অনেক, আর ওরার কাছে এসব নিয়ে কিছুটা বিরক্তি লাগে এখনো। আরিশের কিছু কিছু কাজ এখনো সহ্য হয় না তার, বসে বসে বেশ বোরিং লাগছিল ওরার। ঠিক তখনই আরিশের ফোনে একটা কল এলো। ভদ্রলোক ফোনটা ঘরেই রেখে বাইরে গেছেন। ওরা চোখ বুলিয়ে দেখলো ডাক্তার সেলিনা আক্তার কল করেছেন। স্বাভাবিকভাবে কৌতূহলী হয়ে উঠল সে। কলটা রিসিভ করে কথা বলতে বলতে বারান্দা পেরিয়ে এগুতে লাগলো। হ্যালো, মিস্টার খান বলছেন? আমি ওরা বলছি। ও আচ্ছা, কেমন আছো তুমি ওরা? যে আগে থেকে অনেকটাই ভালো আছি। ভালো কথা, আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, তোমার জন্য আরেকটা খবর আছে। কি খবর? ওরা সিঁড়ির মুখে এসে দাঁড়ায়। ডেকোরেশনের কাজ চলছে, দুটো ছেলে কাজ করছে জোরে সোরে। ডাক্তার বললেন, আমার মনে হয় এই কথাটা তোমাকে বলার চেয়ে তোমার হাজবেন্ডকে বললে তিনি বেশি আনন্দিত হবেন। তবে আমি এখনই শতভাগ নিশ্চিত নই, এই জন্যই একটা টেস্ট করাতে হবে। ঠিক তখনই আরিশ ওরাকে দেখতে পেয়ে এগিয়ে এলো। সেই ইশারায় জিজ্ঞাসা করলো কার সঙ্গে কথা বলছে। ডাক্তার আপু কল দিয়েছেন, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। ওরা ফোনটা বাড়িয়ে দিল আরিশের দিকে। আরিশ ফোনটা হাতে নিলেও কথা না বলে চুপ করে রইল। হঠাৎ তার চোখ আটকে গেল দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে। দুজনের একজন ছেলেটা এক দৃষ্টিতে ওরার দিকে তাকিয়ে আছে,
তাকানোর ভঙ্গি যেন চেনা। আরিশের মেজাজ মুহূর্তে বিগড়ে গেল। ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে রেখে সোজা এগিয়ে গেল ছেলেটার দিকে। 1 সেকেন্ডের ব্যবধানে ছেলেটার কলা চেপে ধরল সে। হিস করে বলল, কি দেখছিলে ওভাবে? টাকা দিচ্ছি কাজ করানোর জন্য, না আমার বউয়ের দিকে কুদৃষ্টি দিতে তাকানোর জন্য? আরিশের গলার শব্দ আশেপাশে সবকে থামিয়ে দিল। চিৎকার চেঁচামেচি শুনে খানবাড়ির লোকজন যেন ভূত দেখেছে এমন ভঙ্গিতে সিঁড়ির দিকে ছুটে এলো। ওরা তড়িঘড়ি করে আরিশকে থামাতে চেষ্টা করলো, আরিশ প্লিজ ছেড়ে দিন। কিন্তু আরিশ তখন যেন রাগে পাগল হয়ে গেছে। ছেলেটার মুখে ঘুষি মারতে মারতে বলছে, এ তুই সাহস কি করে করিস রে? সাহস কি করে হয় তোর? সাবিহা, তামান্না, নয়না, তাসলিমা খাতুন সবাই স্তব্ধ। নয়নার চোখ বিস্ময়ে আরো বড় হয়ে গেছে। এই আরিশকে সে কোনোদিনও দেখেনি। এরকম উন্মত্ত, বেপরোয়া, সীমাহীন হিংস্র একজন পুরুষকে সত্যি দেখেনি নয়না। আরিশ প্লিজ ছাড়ুন। উফ। ওরা আরিশের হাত ধরে, কিন্তু আরিশ তার হাত সরিয়ে দেয়। ছেলেটা অবস্থা বেগতিক বুঝে দৌড়ে পালাতে চাইলে ওরার গায়ের সাথে ধাক্কা লাগে। ফলশ্রুতিতে মুহূর্তে সিঁড়ি থেকে ছিটকে নিচে গড়িয়ে পড়তে শুরু করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে সবাই। ডেকোরেশন এর লোকজন জড়সড় হয়ে দাঁড়িয়েছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে তাদের মুখ। আর সেই ছেলেটা বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেছে। আরিশ যতক্ষণে ওরাকে ধরার জন্য পা বাড়ালো ততক্ষণে দেরি হয়ে গেছে। ওরা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার পর নিথর হয়ে পড়ে আছে। তার মাথার পাশে রক্তের লাল রেখা, কপাল কেটে গেছে। নয়না আপু বলে চেঁচিয়ে উঠে দৌড়ে ওরার কাছে আসে। আপু, আপু কথা বলো। ওরার চোখ আধা খোলা, ঠোঁট নীলচে, নিঃশ্বাস ভারী, গলার এক টুকরো শব্দ বের হয়। নয়না মুহূর্তে কান্না জুড়ে বসে। তুমি চোখ বন্ধ করবে না, শুনছো? চোখ খোলা রাখো। আরিশ যেন বরফের মতো জমে গেছে। তার জন্যই এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো। পায়ের তলায় জমাট কুয়াশা, বুকের ভেতর গলগল করে বয়ে যাচ্ছে ভয়। হঠাৎ জোরে গলা ফাটিয়ে উঠে আরিশ ওরাকে কোলে তুলে নেয়। ওরার মাথা ঝুলে পড়ছে তার কাঁধে। জলিল, জলিল, গাড়ি বের কর। তার কণ্ঠে উন্মাদনা, কান্না, অপরাধবোধ সবকিছু ঝাপটা। ওরার নিঃশ্বাস যেন এক একবার আসছে, থেমে যাচ্ছে। মাঝে মাঝে শরীর কেঁপে উঠছে অদ্ভুতভাবে। তার পেটের উপর হাত রেখে গুড়িয়ে আসা স্বর ফিসফিস করে বলে, ব্যথা করছে ভীষণ পেটটা। হাসপাতালের করিডোরে হলুদ আলোয় থমথমে পরিবেশ। সোলাইমান, মল্লিক, আরিশ আর তালহা তিনজন তিন কোণে পায়চারি করছে, যেন কেউ ভেতর থেকে খবর নিয়ে বেরিয়ে আসলে হুট করে দৌড়ে যাবে তার দিকে। করিডোরের একপাশে মাথা নিচু করে বসে আছে রোকসানা। নয়নার হাত আঁকড়ে ধরে কাঁদছে ফুপিয়ে। নয়নার মুখও ভেজা, কিন্তু সে নিজেকে শক্ত করে রেখেছে। আরিশের শার্টে বড় বড় রক্তের ছোপ, বুক বরাবর ছড়িয়ে পড়েছে লালচে ছোপগুলো। সেই রক্ত কার অরার। আর এই ব্যাপারটা যেন সবাইকে ঠান্ডায় জমে যেতে বাধ্য করছে। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর থেকে রাস্তায়, গাড়ির ভেতর ওরা একবারও চোখ পুরো খুলেনি। বারবার শরীর ঝাঁকিয়ে উঠেছে আর পেট চেপে ধরে শ্বাস নিতে চেয়েছে। ব্লিডিং হয়েছে থেমে থেমে। তামান্না যতটা পারে রোকসানাকে শান্ত রাখার চেষ্টা করছে। আন্টি, চিন্তা করবেন না, ওরা ভাবি ঠিক হয়ে যাবে, ভিতরে ডাক্তারেরা আছে। কিন্তু রোকসানা কোনো কথা শুনছে না, শুধু বলছে, আমার মন খুব ডাকছে তামান্না, আমার মেয়েটার কিছু একটা হয়েছে। নয়না মাকে জড়িয়ে ধরে বুকে। কোথায় রাত পোহালে সবার বিয়ের আনন্দে মেতে ওঠার কথা ছিল, তার বদলে এখন করিডোর জুড়ে কান্নার শব্দ, উন্মাদ আরিশের আর্তনাদ আর প্রত্যেকের বুকে চেপে বসা এক ভয়ানক নীরবতা। আরিশ যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। কিছুক্ষণ পরপরই হাউমাউ করে কেঁদে উঠছে সে। তালহা কোনো মতে আরিশকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করছে। আমাকে ভিতরে ঢুকতে দিলে না কেন? ডাক্তার এতক্ষণ কি করছে ভেতরে? ভাইয়া শান্ত হও, ভাবিকে আগে দেখো, তারপর তো জানাবেন। সোলাইমান আরিশের অবস্থা দেখে পাশে এসে দাঁড়ালেন, কাঁধে হাত রেখে বললেন, ডাক্তারকে দেখতে দাও, অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই আমাদের। আরিশ শান্ত হতে পারে না। তার হামিংবার্ড চোখ বন্ধ করে আছে, কথা বলছে না। সে কিভাবে শান্ত হতে পারে? এর মধ্যেই কেবিনের দরজা খুলে গেল। সাদা অ্যাপ্রন পরা ডাক্তারের মুখটা ক্লান্ত, চোখে চাপা গম্ভীরতা। ডাক্তার সেলিনা আক্তার কেবিন থেকে বেরিয়ে এলেন। আর কোনো কথা না শুনেই আরিশ দৌড়ে গেলেন তার দিকে। প্রায় ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়লেন। ডাক্তার, ওরা ওরা ঠিক আছে? তার গলা কাঁপছে, চোখ দুটো ছলছল করছে, বুকে হাত চেপে দাঁড়িয়ে আছে। ডাক্তার সেলিনা এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকেন তার দিকে, তারপর ধীরে বলেন, মাথায় ছোট একটা আঘাত লেগেছে, কিন্তু সেটা বিপজ্জনক না। আমরা স্ক্যান করেছি, ব্রেইনে আঘাত নেই। হাতের একটা হাড় হালকা চির ধরেছে, তবে। তিনি থামলেন। আরিশের বুক কেঁপে উঠল। তবে? তার কণ্ঠ আরেকটু নরম হয়ে এলো। ডাক্তার সেলিনা এবার সরাসরি তাকিয়ে বললেন, মিস্টার খান, উনি গর্ভবতী ছিলেন প্রায় 6 সপ্তাহের মতো। ওরা নিজেও জানতো না হয়তো। আমি সন্ধ্যায় এটা বলতেই কল করেছিলাম। সন্দেহ করেছিলাম ওরা প্রেগনেন্ট কি না, সেই জন্য একবার টেস্ট করাতে বলতেও চেয়েছিলাম। সম্ভবত আপনিও জানতেন না,
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পড়ে যাওয়ার কারণে ওরা মিসক্যারেজ করেছে। আই এম সরি। কথাটা যেন মুহূর্তে দেয়ালের মতো ধাক্কা দিল আরিশকে। পেছন থেকে রোকসানার মুখ থেকে বেরিয়ে আসে অস্ফুট চিৎকার। ওরা প্রেগনেন্ট ছিল। তিনি কাঁদতে কাঁদতে এক হাতে মুখ চেপে বসে পড়ে। হঠাৎই তামান্না রোকসানার হাত ধরে। তালহা হতবাক, কিছুই বলতে পারছে না। তাসলিমা খাতুনও চুপ করে আছেন। সোলাইমান ধপ করে ফ্লোরে বসে পড়েছেন। নয়না ওনাকে সামলাচ্ছে। আরিশ এক পা পিছিয়ে গেল, ঠোঁট কাঁপছে, চোখ জলে ঝাপসা। সে জানতো না, আমিও না। ডাক্তার বললেন, এটা খুব কমন। অনেকেই প্রথম কয়েক সপ্তাহ টেরই পান না, কিন্তু পড়ে যাওয়ার ধাক্কা বা অভ্যন্তরীণ শকে এমব্রিও আর টিকে থাকতে পারেনি। এখন জরায়ু পরিষ্কারের জন্য একটা ছোট প্রসিডিউর করব, ডিএনসি। চিন্তার কিছু নেই, আমরা সব ব্যবস্থা করছি। আরিশ কিছু বলতে পারছিল না। তার চারিপাশটা যেন ঘূর্ণি হয়ে ঘুরতে লাগলো। শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, আমাদের অজান্তে একটা প্রাণ চলে গেল, ওরা জানতে পারলো না। ডাক্তার সেলিনা ধীরে ধীরে হেঁটে চলে গেলেন। পেছনে ফেলে গেলেন এক চাপা ভারী নিঃশ্বাসে মোড়ানো গুমোট নীরবতা। 1.5 ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। দুজন নার্স স্ট্রেচারে করে ওরাকে কেবিনে নিয়ে এলো। চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন এবং শরীর নিস্তেজ। আরিশ উঠে দাঁড়িয়ে থমকে যায়। ওরাকে এই অবস্থায় দেখে নিঃশব্দে চোখের জল ফেলতে থাকে সে। হাতে কাগজ, রিপোর্ট আর চোখে ক্লান্তির ছাপ নিয়ে ডক্টর সেলিনা পাশে এসে দাঁড়ান। সব ঠিকভাবেই হয়েছে। আমরা জরায়ু পুরো পরিষ্কার করেছি। এখন বিশ্রাম দরকার। শারীরিকভাবে ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, তবে মানসিকভাবে আপনাদের সবাইকেই পাশে থাকতে হবে। ওরাকে কেবিনে শুইয়ে দেওয়া হয়েছে। রোকসানা তার মাথার পাশে বসে কপালে হাত বুলাতে থাকে। নয়না ধীরে ধীরে তার হাত চেপে ধরে। আরিশ একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে। ঘন্টাখানেক পর ওরা চোখ দুটো ধীরে ধীরে খুলে যায়। আলো ধাঁধিয়ে যায় তার চোখে। আরিশ সতর্ক হয়ে ওঠে। মা, আমি কোথায়? গলা কাপা কাপা। রোকসানা ফোপাতে ফোপাতে বলে, তুই হাসপাতালে পড়ে গিয়েছিলি, এখন তুই নিরাপদ মা। আমরা তোকে নিয়ে হসপিটালে আছি। ওরা চোখ ঘোরায়, নয়নাকে দেখে, তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকায় আরিশের দিকে। আরিশ? আরিশ এগিয়ে আসে, নিচু গলায় বলে, আমি এখানে আছি, আমি তোমাকে ছেড়ে একটু যাইনি। ওরা চোখ বুজে ফেলে একবার, তারপর হঠাৎ যেন কি মনে পড়ে যায়। পেটের উপর ধীরে হাত রাখে সে। আমার পেট ব্যথা করছে, কেমন যেন লাগছে, অস্বস্তি লাগছে। কিছু কি হয়েছে? ডক্টর ডক্টর কি বলেছে? কিছু বলেছে? রোকসানা আর নয়না মুখ নিচু করে রাখে, কেউ কিছু বলে না। আরিশই এগিয়ে আসে ধীরে, তার কণ্ঠ কাঁপছে, কিন্তু ঠোঁট শক্ত করে ধরেছে সে। ভেতরে ভেতরে অদ্ভুত এক অপরাধবোধ কাজ করছে তার। সেজন্য অরার পাশেও যেন বসেনি এতক্ষণ, কিন্তু এখন আর দূরে থাকার সময় নেই। সে অরার পাশে বসে, সকলের সামনেই অরার কপালে একটা চুমু দিয়ে বলে, তুমি প্রেগনেন্ট ছেলে, আমরা কেউ জানতাম না, এমনকি তুমিও না। কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আরিশ। কিন্তু পড়ে যাওয়ার ধাক্কায় আমাদের আর বাচ্চাটাও নেই। ওরা প্রথমে বুঝে না, চোখে একটা শূন্যতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর মুখ ধীরে ধীরে নেমে আসে হতবিহ্বলতা। চোখ বড় হয়ে যায়, ঠোঁট ফাঁকা হয়ে পড়ে। আমি মা হতে যাচ্ছিলাম। থেমে যায় সে, শুকনো ঢোক গিলে ফের বলে, কিন্তু আমি তো জানতাম না। আমি তো একটাবারও অনুভব করতে পারিনি। আমি ওরা হাওমাও করে কাঁদে না, শুধু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে নিঃশব্দে। এক হাত পেটের উপর, অন্য হাত চেপে ধরে আরিশের কাঁধ। আরিশ, আমাদের বাচ্চাটা চলে গেল। তার গলা ভেঙে যায়। আরিশ তার কপালে মুখ গুজে কান্না চেপে রাখে। হাসপাতালের এক কোণে এক দম্পতি চুপচাপ বিদায় জানায় একটি অনাগত প্রাণকে, যে এসেছিল নিঃশব্দে আর চলে গেল আরো নিঃশব্দে, একটিবার মা বা বাবা ডাকার সুযোগ না দিয়ে। রোকসানা মেয়ের এমন ভেঙে পড়া সহ্য করতে না পেরে নয়নার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যান। নয়নাও চোখ মুছতে মুছতে পিছনে তাকায় ওরার সেই ফাঁকা চাহনির দিকে। ওরার চোখে এক অদ্ভুত শূন্যতা। তার ঠান্ডা চোখে শুধু প্রশ্ন, কি হারালো, কেন হারালো। আরিশ তার মুখের দিকে তাকিয়ে আছে। ওরাকে আজ কিভাবে শান্ত করবে জানে না আরিশ। সে নিঃশব্দে ওরাকে বুকে জড়িয়ে ধরে। পাখি, আমার পেটে বাচ্চা ছিল, আমি মা হতাম। ওরার গলার স্বর জড়িয়ে যাচ্ছে, কথা বলতে গিয়ে যেন গিলে ফেলছে কান্না। আরিশ তার মাথার তালুতে এলোমেলো ভাবে চুমু খায়, ঠুকরে ঠুকরে কেঁদে ওঠে। ওরাও আর ধরে রাখতে পারে না, চোখ বন্ধ করে বুক চেপে ধরে হঠাৎ ফুপিয়ে ওঠে, অবশেষে শব্দ করে কান্না জুড়ে বসে। শান্ত হও, ওরা যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না। আমরা তো কেউ জানতামই না আমরা আবার বাবা মা হতে পারবো ইনশাআল্লাহ। তুমি সুস্থ, এটাই এখন বড় জিনিস। আরিশের কথা শুনে মুহূর্তে যেন অরার মুখশ্রী বদলে যায়, চোখে বিষণ্ণ দৃষ্টি, ঠোঁট শক্ত করে বলে, আপনার কাছে আমাদের বাচ্চাটা গুরুত্বপূর্ণ ছিল না? আপনি এত সহজে কিভাবে বললেন?
আবারও বাবা মা হতে পারবো। আরিশ স্তব্ধ। কিছু বলার আগেই ওরা নিজেকে সরিয়ে নেয় তার বুক থেকে। আপনার কথায় মনে হয় এই সন্তানটা শুধু আমার ছিল। আপনি তো বাবা ছিলেন, তাহলে কষ্ট আপনার হবে না? আপনি কি বুঝতে পারছেন আমি কি হারিয়েছি? আরিশ তার দুই গালে হাত রাখে, কোমল গলায় বলে, বাচ্চাটা তো তোমার একা ছিল না, ওরা আমারও ছিল। আমিও কষ্টে আছি, অনেক বেশি। তাহলে আপনি তখন কেন শান্ত থাকতে পারেননি? ওই ছেলেটাকে মারতে গেলেন কেন? আপনি থামলে হয়তো এইসব কিছু হতো না। অরার গলা ভাঙা ভাঙা, চোখে কান্না, ঠোঁটে দুঃখ, গলায় অভিযোগ। আরিশ কিছু বলতে গিয়েও থেমে যায়। সে জানে তার সেই আগুনে রাগ। অন্য কাউকে অরার দিকে চোখ তুলে তাকানো দেখলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, এইসবই অরার জীবনে বিষ হয়ে দাঁড়িয়েছে। সে তো চেষ্টা করলেও নিজের স্বভাব বদলাতে পারেনি। ওরা ওরা আমি না প্লিজ, আপনি কিছু বলবেন না। আপনার পাগলামো, আপনার সহ্যহীনতা আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। আপনার আচরণের জন্যই আজ আমার বুকটা খালি। আমি তাকে কখনো অনুভব করতে পারিনি, আর এখন সে নেই। ওরা যেন পাগলের মতো কাঁদতে শুরু করে। এদিক ওদিক তাকিয়ে বিছানায় উঠে বসার চেষ্টা করে। আরিশ জড়িয়ে ধরতে গেলে বারবার ঠেলে দূরে সরিয়ে দেয়। ছুবেন না আমায়, আপনার জন্যই সবকিছু শেষ। অতিরিক্ত উত্তেজনায় দুর্বল শরীর আর ক্ষয়ে যাওয়া শক্তিতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে ওরা। আরিশ আটকে উঠে তাকে আঁকড়ে ধরে। ওরা ওরা প্লিজ চোখ খোলো, ডক্টর ডক্টর, কেউ আছেন প্লিজ, ওর যেন কিছু না হয়। আরিশ চিৎকার করে উঠে কেবিনের দরজায় ধাক্কা দিয়ে নার্স ছুটে আসে। পেছনে ডাক্তার সেলিনা আক্তার। বিপি একদম নিচে, পালস ইরেগুলার, স্যালাইন আরও দাও, ওকে নিচু করে শুয়ে দাও, অক্সিজেন মাস্ক। ডাক্তার সেলিনা দ্রুত অরার চোখের পাতা তুলে চেক করেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে বিছানার পাশে। তার হাতে অরার হাত ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার নার্সের উপস্থিতিতে সে একবার অরার কপালে চুমু খেয়ে শুধু ফিসফিস করে বলে, তুমি চোখ খুলছো না কেন পাখি? আমার উপর যত রাগ সব রাগ জানো, কিন্তু চোখ খোলো প্লিজ। ঘড়ির কাঁটা যেন আর এগোয় না। রোকসানা চেয়ারে বসে ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটো জড়িয়ে ধরে। নয়না জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে, একবারও চোখের জল মুছছে না। তালহা শুধু পাশে দাঁড়িয়ে আরিশের পিঠে একবার হাত রাখে, কিন্তু আরিশ কাঁপা কাঁপা গলায় বলে, আমার জন্যই সব কিছু হয়েছে, তা না হলে? না ভাইয়া, তকদিরে যা লেখা থাকে তাই হয়। তুমি নিজেকে অপরাধী না ভেবে এখন শান্ত হও, ভাবিকে সামলাতে হবে। আরিশ মাথা নাড়ে কেবল, চোখে তার জল। ডাক্তার সেলিনা ধীরে কেবিন থেকে বেরিয়ে বলেন, ওরা শকে চলে গিয়েছিল, ওভার স্ট্রেস। ভয় নেই, ও ধীরে ধীরে জ্ঞান ফিরে পাবে। সবাই একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আরিশের মন শান্ত হয় না। অরার বলা কথাগুলো তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। সত্যি কি সবকিছুর জন্যে সে দায়ী? 3 দিন হয়ে গেছে, অরার চোখে এখনো স্বাভাবিক ঘুম আসেনি। তবে চোখ বন্ধ করলে একটা দৃশ্য, একটা গড়িয়ে পড়া শরীর, একটা চাপা চিৎকার, আর পেটের ভেতরে এক অদৃশ্য ফাঁক। সবকিছু যেন মাথার ভেতরে ঘুরপাক খায়। ওর নিজের শরীরটা এখন আগের মতো নেই। হালকা হাঁটলেই মাথা ঘোরে, বুক ধরফর করে। কিন্তু এর থেকেও যেটা তাকে বেশি কষ্ট দিচ্ছে সেটা হলো আরিশের উপস্থিতি। আরিশ এখন পাশের কেবিনে ঘুরঘুর করে, ডাক্তারের মতো মাথা নিচু করে রাউন্ড দেয়। এক একবার চোখে কান্না লুকিয়ে হাসার চেষ্টা করে। ওরা এসব দেখতে চায় না। চোখে পড়লে বুকের ভেতরটা গরম হয়ে ওঠে, অভিযোগ নয়, অসহ্য যন্ত্রণায়। কেন তুমি আমায় ভালোবেসে এভাবে ধ্বংস করে ফেললে? ওরা এসব বলে ফেলে আরিশকে। আরিশ চুপচাপ সব শোনে কেবল। রোজ রাতে ওরাকে যখন নার্স এসে ঘুমের ওষুধ দেয়, তখন তার চোখের পাতার কোণে পিলতে সাদা ফর্সা ছোট একটা দাগ পড়ে, শুকনো কান্নার চিহ্ন। আরিশ গতকাল থেকে আর ভেতরে ঢুকেনি, শুধু দরজায় দাঁড়িয়ে আছে, কখনো কড়া নাড়ে না, শুধু ভেতরে আলো দেখলে নড়ে চড়ে উঠে। তালহা বলেছিল, ভাবি একটু ভালো আছেন এখন? আপনি কথা বলে দেখুন। আরিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছে। আমার একটাও কথা যদি ওর কান্না থামাতে না পারে, তাহলে সে কথার মানে কি? আমার উপস্থিতি যদি ওর অস্তিত্বের কারণে, তবে সেই উপস্থিতির কি দরকার? আরিশের কথায় তালহা আর কিছুই বলতে পারেনি। আরিশের উপস্থিতি সত্যি ওরাকে অস্থির, অসুস্থ করে তোলে এখন। তালহা সব বুঝে, তামান্না দীর্ঘশ্বাসটুকুও বুঝে। ভাগ্য সহায় থাকলে এতদিনে তাদের বিয়েটা হয়ে যেত, সবাই কত আনন্দ করত। কিছু হয়নি তা। আজ সকালে নয়না এসেছিল, চুপচাপ বোনের পাশে বসেছিল কিছুক্ষণ, তারপর একটা ছোট্ট প্যাকেট ওরার হাতে দিয়ে বলেছিল, এটা তোমার জন্য আপাই। আর শোনো, যে হারায় সে ফিরেও আসে কোনো না কোনো ভাবে, নিজেকে সামলাতে হবে। ওরা প্যাকেট খুলেনি, ভিতরে কি আছে দেখার ইচ্ছে নেই, শুধু তাকিয়েছিল নয়নার দিকে। তারপর জানালা দিয়ে আকাশের দিকে নির্বাক। বোনের জন্য যতটা না কষ্ট হচ্ছে, আরিশের জন্য তার
দ্বিগুণ বেশি খারাপ লাগছে নয়নার। এই 3টে দিন আরিশের কিভাবে কেটেছে সে তো ওরা জানে না। প্রত্যেকটা মানুষ দেখছে পাগলাটে আরিশ কতটা পাগলামি করতে পারে। ওরার কেবিনের সামনে বসেই এই কয়দিন রাত কাটিয়েছে সে, আর সারাদিন জানালার পাশে দাঁড়িয়ে। এই কদিনে পানি ছেড়ার কিছুই কেউ খেতে দেখেনি তাকে। তবে তালহা জোরাজোরি করে গতকাল রাতে ভাত খাইয়েছিল অল্প। হসপিটালের বাইরে খাওয়ার জায়গা আছে, সেখানেই নিয়ে গিয়েছিল। নিস্তব্ধ রাত, জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে। ওরা ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে ফুলের গাছগুলোর উপর যেন শিশির পড়ে আছে, তবে সেখানে শিশির নেই। সবটাই ওরার মনের ভুল। হঠাৎ নিচের দিকে থেকে হালকা গলার আওয়াজ আসে। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায় জানালার পাশে, আলো আধারিতে ঠাই। কেবিনের দিকে তাকিয়ে ডাকছেও না, শুধু দাঁড়িয়ে আছে। ওরা চোখ নামিয়ে তাকায়, কিছু বলে না, কিছু ভাবেও না। আরিশ করুণ স্বরে বাইরে থেকে বলে, পাখি, আমাকে একবার তোমার সামনে বসে দেখতে দেবে? একটু আসবো ভেতরে? ওরা জানালার পাশে একভাবে দাঁড়িয়ে থাকে। আরিশের কথায় তার মন গলে না। শরীরের প্রতিটি যন্ত্রণা তাকে তার অংশ হারানোর কথা মনে করিয়ে দেয়। ওরা এভাবে শাস্তি দিও না, কলিজা পুড়ে যায় আমার। আমি আর কখনো রাগারাগি করবো না, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি আর কখনো ওভাররিয়েক্ট করবো না। আমিও তো সন্তান হারিয়েছি, আমি কি পাষাণ? আমার কি কষ্ট হয় না? ফুপিয়ে কেঁদে উঠে ওরা। বুকটা কেমন শূন্য শূন্য লাগছে তার। আরিশকে দরকার তার, এই মুহূর্তে দরকার। ওই লোকটার বুকে মাথা রেখে কাঁদতে হবে তার, কিন্তু মানুষটা কি আদৌ বদলাতে পারবে? ওরার মন মানে না। বারবার মনে হয় সেদিন আরিশ যদি একটু শান্ত হতো, তবে আজ ছোট্ট প্রাণটা ওরার শরীরের ভিতর থাকতো। হাউমাউ করে কাঁদে সে। আরিশ আর নিজেকে সামলাতে পারে না, দরজা খুলে ভেতরে ঢুকে যায়। ওরা কাঁপা কাঁপা শরীরে তখন জানালার গ্রিল ধরে কোনো মতে দাঁড়িয়েছিল। আরিশ এসে বুকে জড়িয়ে নিল তাকে। ছোট্ট পাখিটার কপালে, চুলে, মাথার তালুতে এলোপাতাড়ি চুমু খেতে থাকে আরিশ। ওরাও তাকে শক্তভাবে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তুমি পাগল ছিলে, এখনো আছো, কিন্তু আমি সেই পাগলটাকে ভালোবেসেছিলাম। আর আজ আমি সেই পাগলের জন্যই সন্তান হারালাম। ও আমার সন্তান ছিল, আমিও হারিয়েছি। তবে আমি অপরাধী, শাস্তি দাও, মাথা পেতে নেব, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না, দিও না পাখি। আমি তোমাকে ছাড়া অচল, আমি 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 তোমাকে ছাড়া অসহায়। ওরা প্লিজ। ওরা আরিশের বুকে মুখ গুজে রইল। কিছুক্ষণ নীরবতা, তারপর বলল সে, শুধু তোমার রাগটা কমাও, এই রাগই আমার জীবনের কাল। আমি আর রাগারাগি করবো না। দীর্ঘশ্বাস ছাড়লো ওরা। আরিশ রাগ করবে না, কথাটা ঠিক বিশ্বাস হয়নি ওরার, কিন্তু কি করবে সে? আরিশের এমন আকুতি ফেরাতে পারেনি সে। তবে মনে মনে ওরা আরিশকে ক্ষমা করতে পারেনি এখনো। শুধুমাত্র পাগলের মতো উদ্ভ্রান্ত মুখায়বটা দেখে মায়া হচ্ছিল বলে কাছে টেনে নিয়েছে ওরা। রাত পোহালো, ভোরের আলো ধীরে ধীরে ছুঁয়ে গেল খানবাড়ির ছাদ, দেয়াল, উঠোন। 5 দিন হলো এই বাড়িতে ভালোভাবে রান্না হয়নি, কেউ কিছু খেতেও চায়নি। সকালে বাতাসে আজ একটু গন্ধ মশলার, চাল ডালের, রান্না হতে থাকা সুজির ঘ্রাণ। আজ রান্না হচ্ছে সকাল সকাল। আরিশ ফোন করে জানিয়েছে ওরা একটু সুস্থ আছে, তাই ওর জন্য হালকা করে কিছু রান্না করে পাঠাতে বলেছেন। সেই খবর শোনার পর থেকে তামান্না রান্নাঘরে নেমে পড়েছে। সঙ্গে সাবিহা আপু, তাসলিমা খালাম্মাও পাশ থেকে সাহায্য করছেন। তালহা ভোরেই হসপিটালে চলে গেছে। আরিশ গতকাল রাতেও বাড়ি ফেরেনি, হাসপাতালের কেবিনেই ছিল ওরার পাশে। রান্না যতটা হচ্ছে ওরার শরীরের জন্য, তার চেয়ে বেশি হচ্ছে এক একজনের মনের শান্তির জন্য। এই যেন খানিক আশ্বাস, ঘরের মেয়েটা বেঁচে আছে, ধীরে হলেও সুস্থ আছে। সবাই চুপচাপ, তবু যার যার কাজে ব্যস্ত। যেন এক নীরব প্রার্থনায় মগ্ন হয়ে আছে পুরো বাড়ি। শুধু একটা কথাই ঘুরে ফিরছে সবার মনে, আল্লাহ ওরাকে যেন ঠিক হয়ে ওঠে, আবার আগের মতো হেসে ওঠে। রান্নাবান্না শেষ হলে সাবিয়া ও তামান্না একসাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হবে। সবাই ওরা সুস্থতার জন্য প্রার্থনা করছে। সকাল 8টা। তালা আগে থেকে হাসপাতালে আরিশ আর ওরার পাশে। রান্না শেষ হতে না হতে সাবিহার তামান্না বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। তামান্নার হাতে রাখা ব্যাগে কিছু রান্না করা খাবার, দুধ, কয়েকটা ফল। এত কিছু যদি ওরা খায় না, তবুও গাড়িতে বসে দুজনেই চুপচাপ। তামান্না নিচু গলায় বলল, ভাবি এখন কেমন আছেন জানো সাহিবা আপু? ভেতরটা অনেক ভাঙা হয়ে গেছে হয়তো, শরীর তো ধীরে সুস্থ হবে, কিন্তু মন। সাবিহার চোখে একরাশ বিষণ্ণতা। হাসপাতালে পৌঁছে কেবিনের দিকে হেঁটে গেল তারা। করিডোরটা আজ একটু শান্ত, তবে সেই চেনা চাপা ভার এখনও টিকে আছে বাতাসে। বেডের পাশে হাত খোপা চিরুনি নিয়ে দাঁড়িয়ে আছে তালহা। ওরা বসে আছে। আরিশ তার পেছনে বসে বইয়ের চুল বেনুনি করার চেষ্টায় আছে, তবে বারবার বেনুনি করতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে ভদ্রলোক। ছোট থেকেই মাকে চুল বাঁধতে দেখা সুযোগ হয়ে ওঠেনি আরিশের, আর না তো অন্য কোনো মেয়েকে। তার জীবনে নারী সঙ্গ ছিল না বললেই চলে, তাই এসব চুল বাঁধার বিষয়ে একেবারে অপটুসে। তবুও বইয়ের মন ভালো রাখার জন্য 1 ঘন্টা ধরে বিনুনি বাঁধার চেষ্টা অব্যাহত আছে সে। তালহা পড়েছে মহাবিপদে। দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা করছে এবার। হলো আপনার?
অরার প্রশ্নে গলা খাকারি দিয়ে উঠল আরিশ। তালহাও নড়ে চড়ে উঠে ভাইয়ের দিকে তাকালো। আরিশ আমতা আমতা করে বলল, এই তো, আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এক কথা তো 1 ঘন্টা ধরে শুনছি। জিহবা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নেয় আরিশ। তালহা মিটিমিটি হাসছে। 1 ঘন্টা লেগেছে, এটাই বলতে যাচ্ছ? কি এমন হয়েছে তাতে? হামিংবার্ড, তুমি একবার শুধু বলো কি কি ডিজাইনে তুমি চুল বাঁধতে চাও তুমি? তালহা পানি দে, কুইক। এই নাও। তালহা থেকে পানির গ্লাস নিয়ে তাড়াতাড়ি অরাকে দিল। বেচারি এক নিঃশ্বাসে সবটুকু জল সাবার করে কিছুটা স্থির হয়ে বসলো। ঠিক আছো পাখি? এখনো পর্যন্ত ঠিক আছি, তবে আপনি দ্বিতীয়বার আর চুলের বিষয়টা কিছু বলবেন না প্লিজ। আরিশের ঠোঁটের কোণে ক্রুড় হাসির রেখা ফুটলো। তালহা বেচারা ঠোঁট টিপে হাসছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। বিনি অন্তত শেষ করি। না, আর বসে থাকতে পারবো না, আমার চুল আমিই বেঁধে নিচ্ছি। অরা আরিশের হাত থেকে নিজের চুলগুলো সরিয়ে নিল। চোখের পলকের মধ্যে ঝটপট বিনুনি করতে দেখে আরিশের চোখ তো ছানা বড়া। এর মধ্যে কেবিনের দরজাটা একটু নড়ে চড়ে উঠে খুলে যায়। সাবিহা ও তামান্না এসেছে। তাদেরকে দেখে অরার ঠোঁটে হাসি ফুটেছে। আরিশ সেই হাসিটুকু আর চোখে তাকিয়ে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। কেমন আছো ভাবি? সাবিহা এসে অরার পাশে চেয়ারে বসে জিজ্ঞাসা করলো। তামান্না তালহার পাশে দাঁড়িয়েছে, হাতে খাবারের ব্যাগ। আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? তুমি হসপিটালে আছো, আমরা কি ভালো থাকতে পারি? তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো, সবাই তোমাকে মিস করছে। সাবিহার আচরণে অরা মুগ্ধ হচ্ছে। মানুষ কতটা বদলাতে পারে সেটা সাবিহাকে না দেখলে বুঝতে পারতো না সে। আরিশের ফোনে কল আসাতেই ওদের কথাবার্তার মধ্যে কেবিন থেকে বেরিয়ে গেছে সে। তালহা তামান্না ইশারায় নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। সাবিহার সাথে বেশ কিছুক্ষণ সময় কথা চলতে থাকলো অরার। আগামীকাল হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবে তাকে। রাত গভীর, চারিদিকে শুনশান নীরবতা। বিছানায় বসে আছেন রোকসানা মল্লিক, চোখ দুটো লাল পানসে। পাশের চেয়ারে বসে আছেন সোলাইমান মল্লিক, পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখা, মাথা নিচু। একটা দীর্ঘ নীরবতা যেন দুজনার মাঝখানে শ্বাস নিচ্ছে। রোকসানা হঠাৎ নিচু গলায় বলে, আমার মেয়ে মা হতে যাচ্ছিল, অথচ আমরা কিছুই জানতাম না, কিছুই না। সবকিছু জানার আগেই সে হারিয়ে গিয়েছে। সোলাইমান মাথা তুলে, চোখে কষ্ট জমাট, কিন্তু চোয়ালে শক্ত ভর। তকদিরে যা লেখা থাকে তাই হয়। রোকসানার চোখ ছলছল করে উঠে। মেয়েটাকে ছোটবেলা থেকেই জানি, দুঃখ লুকোতে পারে না সে, অথচ এখন দেখো হাসছে, কথা বলছে, যেন সব ঠিক। কিন্তু আমি জানি বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে ওর। সোলাইমান দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ও দু চোখের শূন্যতা আমি দেখেছি রোকসানা। আমার মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু একটা কষ্ট আছে যা বাবা মা হলেও ভাগ করে নিতে পারি না। রোকসানা চুপ করে কাঁদতে শুরু করলে। আমার বুকের মধ্যে শুধু একটা প্রশ্ন, আমরা কি কিছু করতে পারতাম না? সোলাইমান উঠে এসে রোকসানার পাশে বসলেন, ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন। জীবনে কিছু কষ্ট আছে যেগুলোর কোনো ব্যাখ্যা থাকে না, কিন্তু একটা জিনিস আমরা পারি, ওর পাশে থাকতে, ওকে জড়িয়ে রাখতে। ও যেন জানে তার ব্যথা কেবল তার না, আমারও সেই ব্যথা, আমরাও সেই ব্যথা বহন করছি। রোকসানা মুখ তুলে স্বামীর চোখের দিকে তাকালেন। আমাদের মেয়েটা ভেঙে পড়ুক, সেটা আমি চাই না। সে আবার দাঁড়াবে, আমরা তাকে সেই শক্তিটুকু দেব। একটা দীর্ঘ নিঃশ্বাস দুজনে একসাথে ছাড়লেন। রোকসানা ধীরে বললেন, কাল যখন ওকে বাড়ি নিয়ে যাব, তুমি থাকবে তো? সোলাইমান মল্লিক দৃঢ় গলায় বললেন, আমি তার বাবা রোকসানা, যতটুকু ভেঙে পড়েছি তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ওর হাত ধরে ফিরবো আমরা। রোকসানা কান্না ভেজা চোখে দোয়া করছে। জানালার বাইরে ভোরের আলো ফুটে উঠছে হালকা ম্লান। হাসপাতালের করিডোর জুড়ে সকালের আলো, জানালা দিয়ে ফুটে আসা নরম রোদের আভায় চারিপাশে একটা শান্ত নীরব পরিবেশ। অরা ধীরে ধীরে হাঁটছে, তার পাশে আরিশ। ডান হাতে ছোট একটা ব্যাগ, বাম হাত দিয়ে অরাকে আগলে রেখেছে সে। একটু পেছনে রোকসানা আর সুলাইমান। সুলাইমানের হাতে ছাতা, রোকসানার চোখে চশমা। আরেক পাশে নয়না, হাতে ওষুধের ব্যাগ। কেউ খুব বেশি কথা বলছে না। ডিসচার্জের প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। কেবিন থেকে বেরিয়ে সোজা লিফটের দিকে হাঁটছে ওরা। আরিশ একবার নিচু গলায় জিজ্ঞাসা করে, কষ্ট হচ্ছে হাঁটতে? ওরা মাথা নাড়ে, চোখে ক্লান্তি কিন্তু মুখে একটা শান্ত অভিব্যক্তি। না। আরিশ কিছু বলল না, শুধু ওরার হাতটা শক্ত করে ধরলো আরো। লিফটের দরজা খুললে প্রথমে সুলাইমান মল্লিক এগিয়ে এসে দাঁড়ান। ভেতরে ঢুকে ওরার কাঁধে আলতোভাবে হাত রাখেন তিনি। চল মা, এবার তোর নিজের ঘরে ফিরবি।
অরা তাকায় বাবার দিকে, বাবার চোখে জল নেই, কিন্তু সেই চিরচেনা নির্ভরতার ছাপ। লিফট নিচে নামে, বাইরে এসে গাড়িতে উঠে সবাই। খান পরিবারের কালো রঙের প্রাইভেট কার দাঁড়িয়ে আছে গেটের সামনে। ড্রাইভিং সিটে জলিল বসে ইতিমধ্যে গিয়ার গুছিয়ে নিয়েছে। আরিশ আর তালহা অরাকে মাঝখানে বসতে সাহায্য করে। ডান পাশে মা রোকসানা, বাম পাশে আরিশ নিজে, নয়না সামনে সিটে, আর সুলাইমান বসেন ড্রাইভারের পেছনে। গাড়ি চলতে শুরু করেছে। হাসপাতালের পেছনে পড়ে যায় ধীরে ধীরে। অরার চোখে হালকা পানি জমেছে, দৃষ্টি তার জানালার বাইরে। শুধু বাইরের দৃশ্য না, সে তাকিয়েছে জীবনের ভেতরে এক বিশাল ফাঁকা জায়গার দিকে, যেখানে কেউ এসেছিল, থেকে যায়নি। আরিশ খুব ধীরে অরার হাত ধরল। পাখি, অরা মুখ ফেরায় না, চুপচাপ বলে, আমার বুকের এক কোণ আজীবনের জন্য খালি হয়ে গেল। আরিশের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার নিজের সন্তান পৃথিবীতে আসার আগেই হারিয়ে গেছে, তাও তারই রাগের কারণে। এসব ভাবনা মাথায় আসে। রাতে ঠিকমতো ঘুম হয় না তার। চোখ বন্ধ করলে একটা বাচ্চার অস্পষ্ট মুখ ভাসে। তুমি আবার পূর্ণ হবে, আমি আছি, আমরা একসাথে এগোবো হামিংবার্ড। অরা এবার চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। নিঃশব্দে অশ্রু ঝরে পড়ে। তার গালে পড়ে থাকা চুলের এক প্রান্ত বাতাসে দুলে উঠছে। আরিশ অরাকে আগলে বসে আছে, বুকে মাথা ঠেকিয়ে। গাড়ি খান বাড়ির দিকে এগিয়ে চলছে। রাস্তায় অনেক জ্যাম, থেমে থেমে চলছে গাড়ি। কিছু দূর যেতে সিগন্যাল পড়লো, থেমে গেল সব গাড়িগুলো। ওরা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। আরিশ এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। মুহূর্তের মধ্যে মাথায় রক্ত চড়ে বসলো তার। এর মধ্যে ওরাও জানালার দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়। একটা ছেলে মোটরসাইকেলে বসে ওরার দিকে তাকিয়ে ঠোঁট দিয়ে সিটি বাজাচ্ছে। আরিশ যে ওই ছেলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, এটা নয়না দেখতে আটকে উঠল। আসন্ন ঘটনা কি হতে পারে ভালো করে আন্দাজ করতে পারছে সবাই। আরিশ বিদ্যুতের বেগে গাড়ি থেকে নেমে ছেলেটার কলার চেপে ধরলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোর সাহস তো কম না রে, আমার বউয়ের দিকে তাকিয়ে সিটি বাজাস। পিক ইউর ফাকিং রাইস টু ইউর সেলফ, নইলে আজ তোর বাইক সহ রাস্তায় পুঁতে ফেলবো তোকে আমি। আরিশের চোখ লাল হয়ে উঠেছে, নিঃশ্বাস বেড়ে গেছে। ছেলেটা প্রথমে কিছু বুঝতে পারেনি, তারপর চিৎকারে লোকজন জড়ো হতে শুরু করলো। চারিপাশে ভিড় বাড়ছে। গাড়ির ভেতর ওরা অস্থির হয়ে উঠল। নয়না, বাবা দেখো কি করছেন উনি, তালহা ভাই। ওরার কথায় সবাই যেন হুঁশে এলো। রোকসানা আর সুলাইমান একসাথে বলল, আরিস প্লিজ ফিরে আসো। তালহা দ্রুত ড্রাইভারের পাশে দরজা খুলে নেমে গেল, গিয়ে আরিশের হাত ধরে টান দিল। ভাইয়া, রাগ করে সবসময় এরকম করে বসো কেন? ভাবি ভালো নেই, এই অবস্থায় এসব ঠিক না। ছেলেটা এবার কাঁপতে কাঁপতে বলল, ভাই আমি জানতাম না উনি আপনার বউ, আমি তো মজা করছিলাম ভাই প্লিজ। আরিশ গর্জে উঠল, মজা করছিলি? আমার স্ত্রীর দিকে তাকিয়ে মজা করছিস? আজ তোর ওই ঠোঁট চেপে ধরি না, তার চেয়ে ভয়ঙ্কর কিছু করি। তালহা তখন অনেক কষ্টে আরিশকে ধরে গাড়ির দিকে ঠেলে নেয়, কিন্তু বেশিক্ষণ আটকে রাখা ওর পক্ষে সম্ভব না। অবস্থা খারাপ বুঝে নয়না গিয়ে বাইকের ছেলেটাকে চোখ রাঙিয়ে বলে, চলে যান এখান থেকে, আর কোনো মেয়ের দিকে সিটি বাজাতে সাহস করবেন না। ছেলেটা বাইকে উঠে দৌড়ে পালিয়ে যায়। চারিপাশের লোকজন তখনও ফিসফাস করছে। ছেলেটা চলে যাওয়ার কয়েক মিনিট পর কিছুটা শান্ত হয় আরিশ। গাড়িতে উঠে চুপচাপ বসে, ওরার দিকে একবারও তাকায় না। তার চোখে তখনও আগুন। ওরা ধীরে বলে, তুমি ঠিক করনি। আরিশ কাপা গলায় বলে, সে তোমাকে অপমান করেছে পাখি, টিস করছে পাখি, আমি কিভাবে সহ্য করতাম? কিন্তু আমি হসপিটালে ভর্তি ছিলাম, হাঁটতেও পারিনি ঠিক করে। এখন একটু সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি। এভাবে আবার আপনি কারো গায়ে হাত তুলে আমি কিভাবে স্বাভাবিক থাকবো বলুন? আরিশ এবার তার দিকে তাকায়, চোখে হতাশা, অনুশোচনা, কিন্তু রাগ নয়। আমি ঠিক করব নিজেকে, শুধু তুমি পাশে থেকো। ওরা চোখ সরিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে। জ্যাম কেটে গেলে গাড়ি আবার ধীরে ধীরে চলতে থাকে চুপচাপ। নিঃশব্দে একটা সম্পর্ক তার ভারসাম্য খুঁজছে, ভালোবাসা আর সহনশীলতার বাড়িতেই। আজ 5 দিন পর খানবাড়িতে পা রাখলো ওরার। অনাগত অতিথিকে হারিয়ে সবার মন ভারাক্রান্ত থাকলেও ওরাকে আবারও ফিরে পেয়ে সবাই খুব খুশি। তামান্না বলতে গেলে ওরার পছন্দ অনুযায়ী সব খাবার রান্না করেছে। এত এত পদের রান্না দেখে চমকে গিয়েছিল সে। সবাই আদর যত্ন করে ওরাকে দ্রুত সুস্থ করে তুলতে চায়, তবে ওরার মনে অশান্তির বীজ যেন তরতর করে বাড়ছে। আরিশের অতিরিক্ত রাগ, জেদ সবকিছু আজকাল ওরাকে খুব ভাবাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়েছে ওরা। আরিশের অতিরিক্ত রাগ, জেদ সবকিছু আজকাল ওরাকে খুব ভাবাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়েছে ওরা। আরিশ ল্যাপটপে মুখ গুজে কাজে ব্যস্ত। এতদিন বিজনেসের দিকে ভালো করে খেয়াল দিতে পারেনি বলে নানান সমস্যা দেখা দিয়েছে। ওরা আনমনে আরিশের কথাই ভাবছে। বাবা মা বোন সবাই তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে গিয়েছিল আরিশ শুধরে যাবে, কিন্তু আসলে কি শুধরাবে? দীর্ঘশ্বাস ছাড়লো ওরা। হঠাৎ করে জীবনটা কেমন জানি দুর্বিষহ হয়ে উঠছে তার।
আরিশ, ভেতরে আসবো? আচমকা চাচির কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকালো আরিশ। তাসলিমা খাতুন দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আরিশ এক নজর দেখার পর আবারও ল্যাপটপের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আসুন। আরিশের এমন হাবভাব অরার ভীষণ খারাপ লাগে। ছেলের ঘরে আসতে গেলে অনুমতি লাগবে। প্রথম প্রথম তামান্নার কাছে আরিশের বিষয় সবকিছুই শুনতো অরা। আরিশ বরাবরই এমন স্বভাবের, কাউকে নিজের ঘরে আসতে দিতেও অসহ্য লাগতো তার। এমনকি কেউ অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারে না। তাসলিমা মুচকি হেসে অরার দিকে এগোলেন। অরাও হাসির বদলে চওড়া হাসি উপহার দিল তাকে। কেমন আছো এখন ওরা? বিছানার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তাসলিমা। অরা মুচকি হাসলো। পরক্ষণে ম্লান হয়ে গেল তার চেহারা। তাসলিমা ধীরে সুস্থে অরার পাশে বিছানায় বসলেন। অরা আবারও বলল, আপনার শরীর কেমন আছে এখন? ভালো আছি রে মা, শুধু ইদানিং কোমরের ব্যথাটা বেড়েছে একটু। সে কি, ঔষধ খাননি নাকি ডক্টর দেখাননি? কিছুটা ব্যতিব্যস্ত হয়ে উঠল অরা। আরিশ তার আচার আচরণ দেখছে কেবল। একটা মেয়ে এত সহজে কাউকে এভাবে আপন করে নিতে পারে? সবকিছু করেছি, বয়স হচ্ছে তো, শরীরে এখন একটু আধটু অসুখ থাকবে। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো ওরা। চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে। জি করব চাচি। তাসলিমা খাতুন বসা থেকে উঠে দাঁড়ালেন। অরা শোয়া থেকে উঠতে চাইলে আরিশ ধমকে উঠে। উঠছো কেন? আচমকা ধমকে কিছুটা ভয় পেয়েছে অরা। তাসলিমা নির্বাক। ওঠা যাবে না, এমনি বসতে চেয়েছিলাম। মাত্র তো খেয়ে শুয়েছিলে, আর কিছুক্ষণ সময় থাকো। অরার ভালো লাগছে না, সে কথা বাড়াতে চায় না, চুপচাপ শুয়ে পড়ে। আরিশের এমন অতিরিক্ত যত্নশীল মনোভাব আজকাল বিরক্ত লাগে তার। আমি আসছি, পরে কথা হবে। আচ্ছা চাচি। তাসলিমা খাতুন ধীর পায়ে দরজার দিকে এগোলেন। উনি চলে যেতে আরিশ গিয়ে দরজা আটকে দিয়ে বিছানায় গিয়ে বসে। অরা মুখ গোমড়া করে চুপচাপ শুয়ে আছে। আরিশ তাকে শোয়া অবস্থায় কোলে উঠিয়ে শুয়ে দিল। এক হাতে অরার মাথা রাখা, অন্য হাতে তার কপালের উপর পড়ে থাকা ছোট চুলগুলো সরিয়ে দিচ্ছে আরিশ। কি হয়েছে? মন খারাপ হামিংবার্ড? অরা আর কথা বলে না, মাথা নাড়ে কেবল। আরিশ নিজে থেকেই বলে, আমার পাখিটা আর আগের মতো নেই। ছোট্ট ভীতু আদুরে একটা মেয়ে ছিল আমার হামিংবার্ড, যাকে শত যন্ত্রণা দিলেও একটু ভালোবাসা পেলে বলে যেত। সেই মেয়েটাকে হুট করেই যেন হারিয়ে ফেলেছি আমি। তুমি কি জানো ওরা কোথায় গেলে তাকে আমি পাবো? অরার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। চোখ ছলছল করছে। চাইলেও আগের মতো আরিশের সাথে মিশতে পারছে না সে। হয়তো শুরু থেকে আরিশের অতিরিক্ত ভালোবাসা, আদর, জেদ, রাগ, হিংস্রতা নিয়ে অরার মনে একটা ক্ষোভ লুকিয়েছিল। বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে সেই ক্ষোভ আরো বৃদ্ধি পাচ্ছে। আমি জানি না আরিশ। আরিশের বুকটা কেমন করছে, মনে হচ্ছে খালি হয়ে যাচ্ছে। ঝুঁকে অরার কপালে ঠোঁট স্পর্শ করায় সে, তারপর গালে, একে একে নাকের ডগা এবং পরিশেষে অরার হাতে। বিশ্রাম নাও, আমি একটু বের হব। কোথায় যাবেন? কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। এতদিন অফিসে যাইনি তো, নানান ঝামেলা হয়ে গেছে। আরিশ অরাকে বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে ওয়ার্ড্রপের দিকে এগুলো। ঠিক আছে। অরার সংক্ষিপ্ত উত্তর। আরিশ বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই রুম ত্যাগ করে। ভদ্রলোক চোখের আড়াল হতে শোয়া থেকে উঠে বসে অরা। সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুদিন বাবার বাড়ি থাকতে পারলে ভালো হতো, এসব ভাবতে থাকে অরা। কিন্তু আরিশ সে কি যেতে দেবে অরাকে? রাগে বালিশ ছুঁড়ে ফ্লোরে ফেললো অরা। সামান্য বাবার বাড়ি যাওয়া নিয়ে এত ঝামেলা কার ভালো লাগে? ফোনের রিংটোনের শব্দে নড়ে চড়ে উঠল সে। কে কল করলো ভাবতে ভাবতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আরিশ কল করেছে। মাত্র বাসা থেকে বেরিয়ে গেল, এরই মধ্যে কল কেন? কিছুটা বিরক্তি নিয়ে কল রিসিভ করলো অরা। হ্যালো। ঘর থেকে বেরিয়ে বেশি হাঁটাহাঁটি করবে না পাখি, তোমার শরীরে অনেক দুর্বল। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা। কল কেটে দিল অরা। চুপচাপ বসে রইল ওভাবেই। ভর দুপুরবেলা আকাশে কালো মেঘ করেছে, শীঘ্রই হয়তো বৃষ্টি হবে। উত্তরে ঠান্ডা হাওয়া এবং দূর আকাশের কালো মেঘগুলো অন্তত এমনই আভাস দিচ্ছে। গত কয়েকদিন ধরে বোনের শরীর খারাপের বিষয়ে চিন্তিত থাকার ফলে পলাশের বিষয়টা কিছুটা হলেও ভুলেছিল নয়না। কিন্তু আজ ভীষণ করে মনে পড়ছে তাকে। পলাশের নতুন ফোন নাম্বার স্কুলের কারোর কাছেই নেই। যাওয়ার আগে কেবল নয়নাকে নতুন সিমের নাম্বারটা দিয়ে গিয়েছিল, অথচ নয়না সেটা হারিয়ে ফেলেছে। বুকের পাঁজর ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নয়না, ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু নিয়ে আয় তো। মায়ের গলা শুনে জানালার পাশ থেকে সরে দাঁড়ালো নয়না। রোকসানা নয়নার রুমে একবার উকি দিলেন, তড়িঘড়ি করে যেতে যেতে ফের বললেন, দাঁড়িয়ে না থেকে যা তাড়াতাড়ি, বৃষ্টি এলো বলে। হ্যাঁ মা, যাচ্ছি। নয়না দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোয়। ছাদে যেতেই তার দু চোখ জুড়িয়ে গেল। বৃষ্টি আসার আগ মুহূর্তের মতো সুন্দর দৃশ্য প্রকৃতিতে আর দ্বিতীয়টি নেই বললেই মনে হলো তার। ছাদের মাঝখানে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে আকাশের পানে মুখ করে দাঁড়ালো নয়না। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছে ধরণীর বুকে, সাথে শীতল হাওয়া বইছে। নয়নার মনটা কেমন ফুরফুরে হতে লাগলো। আচমকায় মনে পড়লো পলাশের দেওয়া সে চিঠির কথা, বক্সের কথা।
চোখ খুলে ফেললো নয়না। বুক ধুকপুক করছে। ইতিমধ্যে বৃষ্টির তোপ বৃদ্ধি পেয়েছে। জামা কাপড়ের দিকে নজর পড়তে আটকে উঠল সে। আজ নিশ্চিত বকবে ভেবে তাড়াতাড়ি সবগুলো জামা কাপড় নিজের হাতে কাঁধে নিয়ে ছাদ থেকে নেমে গেল নয়না। জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় রেখে তাড়াতাড়ি নিজের ঘরে চলে এসেছে নয়না। পলাশের দেওয়া চিঠি আর বক্সটা ড্রয়ারের ভেতরেই রেখেছিল। খুব তড়িঘড়ি করে ড্রয়ার খুলে সেসব খুঁজতে শুরু করলো মেয়েটা। মনে মনে ভয় তার, যদি এগুলো হারিয়ে যায়। বুকটা হু হু করে ওঠে নয়নার। কিন্তু কাঙ্ক্ষিত জিনিসগুলো নজরে আসতে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। কাপা কাপা হাতে চিঠিটা খুলতে শুরু করে। নয়না, তুমি আমাকে পছন্দ করে এইটুকু জানি, সেটা বুঝতে আমার দেরি হয়নি। কিন্তু ভালোবাসো কিনা সেটা জানাও জানতে চেয়েছিলাম আমি, তবে উত্তর পাইনি। হয়তো তোমার থেকে সেই উত্তরের অপেক্ষায় থাকবো আমি। এই শহর ছেড়ে যাচ্ছি, কিন্তু মনটা তোমার কাছে ফেলে যাচ্ছি। আমি জানি একদিন ফিরে আসব, ঠিক 2 বছর পর। আর তখন আমি তোমার চোখে খুঁজবো সেই প্রশ্নের উত্তর। তুমি হয়তো এখন দ্বিধায় আছো তোমার অনুভূতির গভীরতা নিয়ে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি জানি তুমি আমার কথাগুলো মনে রাখবে। এই চিঠিটা হয়তো তোমার ডায়েরির পাতায় চাপা পড়ে থাকবে, কিন্তু কোনো এক নির্জন দুপুরে, হয়তো বৃষ্টির দিনে, তুমি এটা খুলে পড়বে আর আমার কথা মনে করবে। নয়না, আমি চাই না তুমি এখনই উত্তর দাও। আমি শুধু চাই তুমি সত্যি যদি একদিন বোঝো আমার ভালোবাসার মানে, তাহলে আমাকে মনে রেখো। 2 বছর পর যদি আমি ফিরি আর দেখি তোমার চোখে সেই একই চুপচাপ আলোটা আছে, আমি তোমার হাতটা ধরব আর এক মুহূর্তের জন্য ছেড়ে যাব না। যদি ভুলেও যাও তাতেও দোষ নেই। আমি ভালোবাসি বলেই তোমার স্বাধীনতাটাও ভালোবাসি। ভালো থেকো নয়না, আর অপেক্ষা করো, কারণ আমি ফিরব। তোমার পলাশ। চিঠির উপরে নয়নার গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়েছে। নিঃশব্দে চোখের জল ফেলছে সে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। পলাশের কথা সত্যি হয়েছে। কোনো এক বৃষ্টির দিনেই নয়না তার পলাশের দেওয়া চিঠিটা পড়েছে। তার মন কেমন করছে আজই বৃষ্টি মুখর দিনে। নয়না চিঠিটা বুকে চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। কেমন লাগাম ছাড়া লাগছে যেন তার। হুট করে ফ্লোরে বসে পড়ল সে। তারপর কতক্ষণ ভাবে বসে রইল, তার হিসাব করা হলো না আর। বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছে আরিশ। সেই যে দুপুরে বৃষ্টি নামলো আর থামবার নামগন্ধ নেই। গাড়িতে থাকলেও একটু একটু বৃষ্টি ছিটে লেগেছে আরিশের শরীরে। রুমে ঢুকে আরিশের সজাগ দৃষ্টি অরাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখতে পেল না। কেমন অশান্ত হয়ে উঠল সে। চিৎকার জুড়ে বসলো। তামান্না, তামান্না, ওরা কোথায়? তামান্না সাবিহার রুমে ছিল, ওরাও সেখানে। আরিশের হাক ডাক শুনে তিনজনই রুম থেকে বেরিয়ে আরিশের রুমের দিকে এগুলো। কি হয়েছে ভাইয়া? ভাবি তো আমাদের সাথে ছিল। ওরাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আরিশ। ইদানিং আরিশ খুব নিরাপত্তাহীনতায় ভুগছে। মনে হচ্ছে এই বুঝি ওরা কোথাও চলে গেল, তাকে ছেড়ে দিল। কিছু না, ঠিক আছে, তোরা যা। ওরা রুমে এসো। তামান্না সাবিহা আরিশের কথা মতো চলে গেল। ওরাও ধীর পায়ে রুমের ভেতর ঢুকেছে। আরিশ ধীরে ধীরে এগিয়ে গেল ওরার দিকে। ততক্ষণে ওরাও বুঝতে পারছে তার প্রতি আরিশের এই পাগলপনা কেবল রাগ বা হঠকারিতা নয়, হয়তো ভেতরের গভীরে একটা ভয়, একটা শূন্যতার আশঙ্কা। তুমি কোথায় ছিলে? আমি রুমে এসে তোমাকে না দেখে। আরিশের গলা কেঁপে উঠল। ওরা এগিয়ে এসে বলে, আমি তো এইখানেই ছিলাম, সাবিহা আপুর রুমে। তামান আপু তো বলল। জানি, তাও ভয় পাই। এই ভয়টা যাচ্ছে না পাখি। মনে হয় যদি হারিয়ে ফেলি তোমায়। ওরা চুপ করে থাকে। আরিশ এগিয়ে গিয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। সন্ধ্যায় নাস্তা খেয়েছো? চলো কিছু খাবো, চোখ মুখ শুকনো লাগছে। ওরার চোখে পানি জবে। এই মানুষটা রাগ করে, পাগলামি করে, ভুলও করে, কিন্তু ভালোবাসে প্রাণ দিয়ে। তাই যতই বিরক্ত হোক কিংবা আরিশের পাগলামি দেখে রাগ করুক, ওরা অবহেলা করতে পারবে না। ভয় পেও না আরিশ, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। ওরা ধীরে ধীরে বলল। আরিশ চুপ করে মাথা ঝাঁকায়। তারপর বলে, তবুও তুমি একটু চোখের আড়াল হলেই আমার বুকটা খালি খালি লাগে, বুঝতে পারো না তুমি? ওরা এগিয়ে গিয়ে তার বুকে মাথা রাখে। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, কিন্তু খানিকটা থেমে এসেছে। জানালার পাশে ঘরের নরম আলোয় দাঁড়িয়ে আছে ওরা আর আরিশ। ওরা তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। সেই স্পর্শে যেন অস্থিরতা মুছে যাচ্ছে ধীরে ধীরে। আরিশও তাকে জড়িয়ে রেখেছে এমনভাবে যেন একটু আলগা হলেই সব ভেঙে যাবে, হারিয়ে ফেলবে ওরাকে। বুঝতে পারি আমি। ফিসফিস করে বলল ওরা। একটু থেমে আবারও বলতে লাগলো, সরি রাগী বহুত। কিছুদিন ধরে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমি। আমি জানি না কেন করলাম এমনটা হঠাৎ। আরিশ তার পিঠে ধীরে হাত বুলিয়ে দিল। তারপর দুই গালে হাত রেখে মুখটা নিজের দিকে তুলে আনলো। দুজনের চোখ এক মুহূর্তে আটকে গেল। সময় সবকিছু ঠিক করে দিবে হামিংবার্ড, শুধু ভয় পাই যদি তুমি। আরিশের কথার মাঝখানে ওরা তার ঠোঁটে আঙ্গুল চেপে ধরে থামিয়ে দিল। মুহূর্তের জন্য আরিশ কেঁপে উঠল ওরার স্পর্শে।
অনেকদিন পর প্রেয়সীর এমন কাছাকাছি আসা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। দুজনের মাঝখানে এখন নিঃশব্দতা, কিন্তু হৃদস্পন্দনে গুঞ্জরিত হচ্ছিল শত শব্দ। চুপ করুন, কিছু হবে না আর। আমি আছি আপনার জন্য। শুধু অনুরোধ, নিজেকে একটু বদলানোর চেষ্টা করুন। চেষ্টা করি ওরা, কিন্তু মনে হয় নিজেরই সঙ্গে প্রতিদিন লড়াই করছি আমি, আর এখানে আমার ভয়। ওরা একটুখানি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কি বলবে বুঝে উঠতে পারছিল না। আরিশ ধীরে ধীরে তার কোমরে হাত রেখে কাছে টেনে আনলো। চমকালো ওরা, তবে পিছিয়ে যায়নি। এই স্পর্শ তার অজানা নয়, সে জানে আরিশের স্পর্শের গভীরতা। আরিশ তার কপালে একটা চুমু রাখলো অনেকটা সময় নিয়ে, এরপর তার ঠোঁট নেমে এলো নিচে ধীরে স্থিরভাবে। তাদের ঠোঁট এক মুহূর্তে ছুঁয়ে গেল, নরম শুদ্ধ গভীর এক ছোঁয়া। তাতে ছিল না কোনো জেদ, কোনো অস্থিরতা, ছিল কেবল হৃদয়ের সমস্ত প্রশান্তি। ওরাও সেই মুহূর্তে চোখ বন্ধ করে রইল। একটুখানি উষ্ণতা, একটুখানি ভরসা, যেন বহুদিনের অপেক্ষার এক চিরন্তন উত্তর। তবে কিছুক্ষণ পরই ওরা ধীরে বলে উঠল, শরীরটা ভালো লাগছে না আরিশ, আমার একটু রেস্ট দরকার। ওরার কথায় যেন হুঁশ ফিরল আরিশের। বেপরোয়া আরিশ বরাবরই নিজের অনুভূতি সামলাতে ব্যর্থ। আবেগে ভেসে গিয়ে ওরার ক্লান্তি, অসুস্থতা ভুলেই গিয়েছিল। সে বিষয়টা অনুভব হতে সাথে সাথে নিজেকে ওরার থেকে সরিয়ে নিল সে, মুখে এক ধরনের অনুশোচনা। তুমি বিশ্রাম নাও পাখি, আমি ফ্রেশ হয়ে আসছি। ওরা আর কোনো কথা না বলে দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। ওরা চুপচাপ তাকিয়ে রইল তার পেছনে। ভদ্রলোকটা বদলায়নি, তবুও ভালোবাসার পরশে সে একটু একটু করে নিজের কঠিনতাগুলো গলিয়ে নিচ্ছে। মুখ গোমরা করে বিছানায় বসে আছে সাবিহা। পাশেই ফোনে বারবার রিং হচ্ছে। মেহেরাব কল করছে, অনেকবার বাজার পর আবার কেটে গেল, কিন্তু সাবিহা ফোনটা ধরছে না। গত 2 দিন ধরে মেহেরাবের ফোন বন্ধ ছিল। চিন্তায় অস্থির হয়েছিল সে, এমনকি আরিশের এমন দুঃসময়েও মেহেরাব পাশে ছিল না। বিষয়টা একদম ভালো লাগেনি সাবিহার। এতবার কল করেছো কে সাহিবা? রিসিভ না করে বসে আছিস যে? মায়ের কথায় চমকে উঠল সে। কি বলবে? মেহেরাব কল করছে, তাসলিমা খাতুন যদি ভুল কিছু ভেবে বসেন, তাই চুপ করে রইল সাবিহা। কিন্তু তাসলিমা খাতুন আবারও বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।